তো হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ঘ। আজকে আমাদের টপিক হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস এর ব্যালেন্স শিট। তাহলে রিক্যাপ একবার, যে ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করতে গেলে কি কি লাগছে: ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, আর হচ্ছে ব্যালেন্স শিট। ট্রেডিং পিএল শেখা হয়ে গেছে। এইবার ব্যালেন্স শিটে দেখো কি বলেছে, সংজ্ঞাটা থেকে আমরা পড়ি যে কোনো নির্দিষ্ট দিনে কারবারি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা। সবসময় এটা মাথায় রাখবা যে সংজ্ঞাতে এই প্রকৃত আর্থিক অবস্থা মানে পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন, এইটা সবসময় ব্যালেন্স শিটকেই নির্দেশ করে থাকে। তো এই কথাটা যদি না লিখো প্রকৃত আর্থিক অবস্থা, তাহলে কিন্তু সংজ্ঞাটা ঠিক হবে না। মানে এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করতেই হবে। যথাযথভাবে জানার জন্য কারবারি প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি ও দায়ের যে বিবরণী প্রস্তুত করা হয়। এইবার ক্লাস 11-এর একদম ফার্স্ট সেমিস্টারে তোমরা লাইবিলিটিস কত ধরনের হয়, অ্যাসেটস কত ধরনের হয়, এগুলো সমস্ত কিন্তু পড়েছো। সেই সমস্ত সম্পত্তি আর দায়ের একটা বিবরণী, স্টেটমেন্ট তৈরি করা হবে। আমি বললাম যে ব্যালেন্স শিট, শিট মানে হচ্ছে একটা কাগজ, যে কাগজে এই পুরো বিবরণীটা, যে বিবরণীর মাধ্যম দিয়ে আমরা কারবারি প্রতিষ্ঠানের একটা আর্থিক অবস্থা আমরা বুঝতে পারবো, সেই বিবরণীটাকে বলা হচ্ছে ব্যালেন্স শিট। বাংলায় বলছে কি, উদ্বর্ত পত্র। একদম লাস্টে নিচে দেখো, সুতরাং বলা যায় সাধারণত হিসাবকালের শেষে কোনো হিসাব রক্ষণ মানে কেউ যে অ্যাকাউন্টিং করছে, এককের আর্থিক ফলাফল হিসেবে নিট লাভ বা নিট ক্ষতিপূরণের পর প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে সম্পত্তি দায়সমূহের জেরগুলি নিয়ে এক শৃঙ্খলাবদ্ধ বা বিন্যাসকরণের মাধ্যমে যে বিবরণী প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে উদ্বর্ত পত্র। মানে ট্রেডিং অ্যাকাউন্টের পর, ট্রেডিং অ্যাকাউন্টে আমরা গ্রস প্রফিট বা গ্রস লস পার করি। সেই গ্রস প্রফিট গ্রস লসটা কোথায় পাঠানো হয়? পিএল এ। পিএল এ আবার আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো বাদ দিয়ে আমরা নেট প্রফিট বা নেট লস বার করি। সেই নেট প্রফিট বা নেট লস আমি বলেছিলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট হয়। ব্যবসাতে যারা ওনার্স আছে, যারা প্রোপাইটার আছে, তাদের যে ক্যাপিটাল ফান্ড, সেই ক্যাপিটাল ফান্ডের সাথে নেট প্রফিট যদি প্রফিট হয় তাহলে যোগ হবে, লস হলে লেস হবে। এছাড়াও ব্যবসাতে তাদের নিজস্ব সম্পত্তি আছে কিছু, তাদের নিজস্ব কিছু দায় আছে মার্কেটে, সেগুলো আমাকে দেখাতে হবে, আর সেটা ইকুয়াল হতে হবে। যে সম্পত্তি সমান সমান দায়, এইটা যখন এই ইকুয়েশনটা, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা যখনই ম্যাচ হবে, তখন আমি বুঝতে পারবো যে আমার পুরো বছরের হিসাব অ্যাকাউন্টিংটা একদম ঠিক হয়েছে। বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখি, একটু ব্যালেন্স শিটকে বুঝে নেওয়ার চেষ্টা করি বৈশিষ্ট্যের মাধ্যম দিয়ে। যে বলেছে ব্যালেন্স শিটে দুতরফা দাখিলা পদ্ধতির কোনো হিসাব খাত নয়, এটা কোনো একটা অ্যাকাউন্টস নয়, এটা একটা স্টেটমেন্ট। আচ্ছা, এই স্টেটমেন্টে বছরের শেষে বা যে সময় আমরা হিসাবকালটা শেষ ধরছি, সেই হিসাবকালের শেষে আমরা কিন্তু সম্পত্তি আর দায়কে লিপিবদ্ধ করি, যেটা সেই দিন পর্যন্ত সেই সম্পত্তি যে ভ্যালু আর দায়ের যে ভ্যালু দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা ফাইনাল অ্যাকাউন্টস এর একদম চূড়ান্ত স্টেজ, মানে একদম ফাইনাল স্টেজ। ম্যানুফ্যাকচারিং কনসার্ন এটা তাহলে 4th নম্বরে পড়ছে, আর ট্রেডিং কনসার্ন এটা 3rd নম্বর স্টেজে পড়ছে। আচ্ছা, এই ব্যালেন্স শিট তৈরি করতে গেলে আমাকে কি কি জানতে হবে? অ্যাসেটস কত ধরনের হয়, অবশ্যই মাথায় রাখতে হবে। ব্যালেন্স শিট তৈরি করতে গেলে আমাদের অ্যাসেটস কত ধরনের হয়, সেই অ্যাসেটস এর মধ্যে প্রথমে আমরা পড়বো ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, লিকুইড অ্যাসেটস, এগুলো পড়বো। ঠিক সেরকমই আমরা লাইবিলিটি পড়বো, লাইবিলিটি সাইডেও কারেন্ট নন কারেন্ট লাইবিলিটিস আছে, সেগুলো পড়বো আমরা। ক্যাপিটাল ফান্ড পড়বো, ইকুইটি ফান্ড পড়বো। আচ্ছা, এইবার ব্যালেন্স শিটে যে অ্যাসেট সাইড থাকে, এটা সবসময় মাথায় রাখবা, এটা খুবই একটা বেসিক কনসেপ্ট। আমাদের ব্যালেন্স শিটে কোন কোন ধরনের অ্যাকাউন্টস আছে, ব্যালেন্স শিটে আমাদের কোন কোন ধরনের অ্যাকাউন্টস আছে সবসময় মাথায় রাখবা। অ্যাসেট সাইডে, এটা আমি ছকে আবার ভালো মতো বোঝাচ্ছি, যে অ্যাসেট সাইডে আমাদের আছে হচ্ছে রিয়েল অ্যাকাউন্টস আর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস। কিভাবে আসছে আমি দেখাচ্ছি পরে। আর লাইবিলিটি সাইডে কিন্তু সবসময় আমাদের নমিনাল অ্যাকাউন্টস চলে আসে। এই পয়েন্টটা মাথায় রাখো যে প্রকৃতপক্ষে ব্যালেন্স শিট প্রকাশ করে কি, একদিকে কারবারি প্রতিষ্ঠানের বিভিন্ন তহবিলের উৎস সমূহ এবং অন্যদিকে উক্ত তহবিলের ব্যবহার সমূহ। মানে একদিকে দেখাচ্ছে আমার সম্পত্তির ফান্ড গুলো কোন দিক থেকে আসছে, মানে আমার কোথা থেকে সম্পত্তি আছে, আর সেই সম্পত্তিগুলোর ব্যবহার কোথায় কোথায় আমরা করেছি, এটা যেমন দেখায়। ঠিক সেরকমই নিজস্ব বিনিয়োগ মানে ওনার্স যে ইনভেস্টমেন্ট বা ওনার্স যে ফান্ডটা, এছাড়াও এক্সটার্নাল যেগুলো লাইবিলিটি, সেটাও কিন্তু দেখানো হয়ে থাকে। আর এটা নিয়ে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি হয়, সেটা হচ্ছে কি, অ্যাসেট সমান সমান ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। এই ইকুয়েশনটা কিন্তু সবসময় ম্যান্ডেটরি, যে অ্যাসেট সমান সমান ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, মানে ক্যাপিটালের সাথে যেগুলো আমাদের লাইবিলিটিস আছে, সেটার যোগফল সমান হচ্ছে আমার টোটাল অ্যাসেটস।
এই ইকুয়েশনটা যদি মিললো তবে আমার ব্যালেন্স শিট কিন্তু একদম ঠিক হবে। তো এবার ব্যালেন্স শিটের কিছু প্রয়োজনীয়তা সুবিধা অসুবিধা আছে যেগুলো আমরা টেক্সটের থিওরি হিসেবে পড়বো। এখানে একটা প্রশ্ন দিয়েছে, ওয়াই ব্যালেন্স শিট ইজ কল্ড এ সেকেন্ড ট্রায়াল ব্যালেন্স। কেন ব্যালেন্স শিটকে সেকেন্ড ট্রায়াল ব্যালেন্স বলা হয়? এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, থিওরি হিসেবে তোমরা পড়ে নিবা। যা কনসেপ্ট বোঝালাম ঠিক একই কনসেপ্ট, একটু নিজেরা পড়লেই বোঝা যাবে। আচ্ছা, তারপরে তার ডিফারেন্সটাও দিয়েছে, ডিফারেন্সটাও তোমরা রিড করবো। এইবার ব্যালেন্স শিটে যে যে ধরনের আইটেমস গুলো আছে, অ্যাসেটস কত ধরনের আছে, লাইবিলিটিস কত ধরনের আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তার জন্য আগে ব্যালেন্স শিটের পুরো ছকটা আমরা টেনে নিই। সেই ছকের মধ্যে কিন্তু সমস্ত প্রকার আইটেমস গুলো আমরা দেখতে পাবো তোমাদের। তাহলে এটা হচ্ছে পুরো একটা ব্যালেন্স শিটের ফরম্যাট, যেখানে আমরা ইন দ্য বুকস অফ, যার মানে যে প্রোপাইটার থাকে, যে মালিক থাকে, তার বুকসে এটা হবে ব্যালেন্স শিট অ্যাজ অন। যখনই আমরা একটা স্টেটমেন্ট তৈরি করব তখন কিন্তু আর ডেবিট ক্রেডিট লেখা হবে না, কারণ ওটা অ্যাকাউন্টস কে ডিনোট করে। এটা একটা স্টেটমেন্ট, সেই জন্য অ্যাজ অন দিয়ে আমরা যে লাস্ট ডেটে আমরা এটার হিসাব করছি সেই লাস্ট ডেটে এটা কিন্তু অ্যাজ অন বলে বসবে। হতে পারে এখানে 31 মার্চ 2025, 31 ডিসেম্বর হতে পারে, কোনো অঙ্ক ক্যালেন্ডার ইয়ারে হতে পারে, কোনো অঙ্ক অ্যাকাউন্টিং ইয়ারে হতে পারে। তো এই পুরো ব্যালেন্স শিটে আমার একটা সেগমেন্ট আছে অ্যাসেটস এ, আর একটা সেগমেন্ট আছে আমার লায়াবিলিটিস এ। তো এই অ্যাসেট সাইডে কি কি আইটেমস আছে আর সেই আইটেমস গুলো কি কি একবার ভালো মতো বুঝে নিই। এর মধ্যে আমরা কি পড়েছিলাম যে অ্যাসেটস এর অনেক ধরন শিখেছিলাম। ফিক্সড অ্যাসেটস, নন ফিক্সড অ্যাসেট মানে যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাসেটস। সেই ফিক্সড অ্যাসেটস এর মধ্যে ট্যানজিবল, ইনট্যানজিবল, ঠিক আছে। তো সেখানে এই ফিক্সড অ্যাসেটস গুলোর মধ্যে এখানে বলেছে কি কি আসছে, গুডউইল। ব্যবসাতে গুডউইল একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমরা ক্লাস 12 এ পার্টনারশিপ করতে গিয়ে গুডউইলের ভ্যালুয়েশন শিখবে। যে গুডউইল জিনিসটা কি, ছোট্ট করে বলি, যে ব্যবসায় চলাকালীন মালিক আর কাস্টমারের মধ্যে যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, যার জন্য সেই অঞ্চলে সেই ব্যবসাদারের একটা নাম, সুখ্যাত, ফেমাস, পপুলারিটি এগুলো যখন বেড়ে যায়, তখনই কিন্তু সেটাকে আমরা সুনাম হিসেবে আমরা চলতি ভাষায় বুঝি। যে অমুক জায়গাতে, হ্যাঁ ওখানে চলে যাও, ওখানে এটা ভালো পাবি। তার মানে কি, ওই জায়গাটার বা ওই ব্যবসাটার ভালো একটা গুডউইল হয়ে আছে, ভালো একটা নাম হয়ে আছে, যে ওখানে আমরা গেলে এই দামে এই প্রাইসে আমরা কিন্তু জিনিসটা, প্রোডাক্টটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে ওই ব্যবসাটার একটা গুডউইল। এটা আলাদা করে কিন্তু, আচ্ছা, গুডউইল তখনই ব্যালেন্স শিটে আসে যখন সেটা অন্য কাউকে, মানে পুরো এই ব্যবসাটা যখন অন্য কাউকে বিক্রি করা হয়, মানে আমার নিজের ব্যবসা আমি যখন অন্য কাউকে বেচে দিচ্ছি, তখন আমার ব্যবসার মধ্যে একটা গুডউইল লুকিয়ে আছে। সেই গুডউইলটা অন্য কেউ যখন খাবে বা অন্য কেউ যখন ইউজ করবে, তখন তাকে তো সেই গুডউইলের পরিমাণ আমাকে টাকাটা দিতে হবে। তো সম্পত্তির যত টাকা আছে তার অতিরিক্ত যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে গুডউইলের অ্যামাউন্ট। হয়ে গেল। পেটেন্টও ঠিক একই জিনিস, যে আমার কোনো তৈরি করা জিনিস তার উপর আমি যদি স্বত্বাধিকার দিই তাহলে সেটাকে বলা হচ্ছে পেটেন্ট। কপিরাইটও একই। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কোনো ব্যবসা করতে গেলে আমার একটা ল্যান্ড লাগে, জমি লাগে। সেখানে কোনো কারখানা তৈরি করতে গেলে, কোনো কিছু স্থাপন করতে গেলে তার জন্য বিল্ডিং। এখানে সেগুলো কিছু ওরকম বলার কিছু নাই। ইকুইপমেন্টস, ইকুইপমেন্ট যন্ত্রপাতি, এক কথা ইকুইপমেন্টস, প্ল্যান্ট, মেশিনারি, এগুলো যে যন্ত্রপাতি, ব্যবসা করতে গেলে, কারখানা খুলতে গেলে আমাদের এগুলো অবশ্যই লাগবে। এগুলো আমার অ্যাসেটস এর মধ্যে পড়ছে, কারণ এগুলো আমাদের লং টার্ম বেসিসে আমাদের কিন্তু সুবিধা দিয়ে যাবে। একটাই মাথায় রাখবা যে ফিক্সড অ্যাসেটস কথাটার মানে হচ্ছে, এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট, যে ফিক্সড অ্যাসেট কথাটার মানে এখানে এই যে সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলো আমাকে ব্যবসাতে লং টার্ম বেসিসে সুবিধা দিয়ে আসছে। এই অ্যাসেট তৈরি করতে তো আমাদের একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়েছে। সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেহেতু হয়েছে, এই অ্যাসেটস গুলো আমার সেই টাকাটা, মানে রেভিনিউ জেনারেট করার জন্য এই অ্যাসেট গুলো কিন্তু আমাকে হেল্প করবে। সেই জন্য এরা আমার কাছে অ্যাসেটস। কথাটা বোঝা গেল? তারপরে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আসছি। কারেন্ট অ্যাসেট মানে কি? কারেন্ট অ্যাসেট হচ্ছে যেই সম্পত্তিগুলো আমাদের উইদিন 1 ইয়ার, উইদিন 1 অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে আমার কিন্তু ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্টে কনভার্ট হয়ে যাবে, সেই সমস্ত অ্যাসেটস গুলোকে আমি বলছি কারেন্ট অ্যাসেটস। যেমন স্টক। স্টক কথাটার মানে হচ্ছে আমরা মাল তৈরি করলাম, কস্ট অ্যাকাউন্টিং আমরা পড়েছি যে র মেটেরিয়ালস তৈরি করা হলো, সেটার ইন্টারমিডিয়েট পজিশনে আসলো, ওয়ার্কিং প্রোগ্রেস, তারপরে ফিনিশ গুডস হলো। কিন্তু ফিনিশ গুডস হওয়ার পর সমস্ত মাল কিন্তু বিক্রি হয় না, কিছু মাল ক্লোজিং স্টক হিসেবে থেকেও যায়। সেই ক্লোজিং স্টকটাই হচ্ছে এই স্টক। কিন্তু এই ক্লোজিং স্টকটাও পরের বছর কিন্তু আবার কি হয়ে যায়, সেল হয়ে যায়। তো এই ক্লোজিং স্টক বা স্টক ইন ট্রেড যেটা, সেটা একটা টাইম পর কিন্তু আবার সেল হচ্ছে, সেল হওয়ার কারণে সেইটা কিন্তু টাকাটা আবার কিন্তু আমার ব্যবসায় চলেই আসছে। তো এটা উইদিন 1 ইয়ারের মধ্যেই হয়ে থাকে, সেই জন্য এগুলো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে পড়ছে।
ঠিক তেমনই ডেটার্স, আমরা কাউকে ক্রেডিটের সেল যদি করি, সে 2 দিন পর এসে বলবে যে আমি এখন টাকাটা দিতে পারছি না, 1 মাস পর আমি ধারটা মিটিয়ে দেবো। তো 1 মাসের পর 3 মাস পর আমার কিন্তু সেই মাল বেচার যে ধারের টাকাটা সেটা কিন্তু আমি আবার ঠিক পেয়ে যাব। সেটা হচ্ছে ডেটার্স। বিলস রিসিভেবলস ঠিক একই। ধরো আমরা প্রিপেড এক্সপেন্স, এর একটা ভালো উদাহরণ দিই। আমরা ধরো এখন মোবাইল ফোন ইউজ করি, তো মোবাইল ফোন ইউজ করতে গেলে আগে আমাদের কি করতে হয়, রিচার্জ করতে হয়, তাই তো? তারপরে আমরা সেটা ইউজ করতে পারি। এইটাই হচ্ছে আমাদের কাছে প্রিপেড। আগে থেকে একটা এক্সপেন্স করলাম, প্রিপেড মানে আগেই সেই এক্সপেন্সটা আমরা কিন্তু করে দিলাম, তারপরে তার কিন্তু আমরা ইউজ করছি। তো এই ধরনের প্রিপেড এক্সপেন্স গুলো আমার কাছে একটা অ্যাসেটস, কারণ আমি যখন কোনো কিছু এক্সপেন্স ইন অ্যাডভান্স করে দিয়েছি, তার মানে সেটার আমি কি সুবিধা নিচ্ছি। তো আমি অ্যাসেটস এ কি বলেছিলাম, যে এরা আমাদেরকে একটা সুবিধা দিবে রেভিনিউ জেনারেট করার জন্য বা রেভিনিউটাকে আনার জন্য। তো কারেন্ট অ্যাসেটস এরও তাই কাজ। অ্যাক্রুড ইনকাম, যে ইনকামটা আমার অর্জিত, আমি যে ইনকামটা পাবোই, প্রাপ্য যেটা, এক কথা অ্যাক্রুড কথাটা মানে হচ্ছে যেটা যে ইনকামটা আমার প্রাপ্য। ধরো কোনো কমিশন আছে যেটা আমি জানি যে আমি প্রতি বছর একটা ফিক্সড রেটে এই কমিশনটা পাবো, তো সেটা হচ্ছে আমার কাছে অ্যাক্রুড ইনকাম, যেটা আমার অ্যাসেট সাইডে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে আসছে। আর হচ্ছে কি মার্কেটেবল সিকিউরিটিজ, এগুলো হচ্ছে শর্ট টার্ম কিছু লোনস টাইপ বা বড়োইংস টাইপ যেগুলো আমরা মার্কেটে দিয়ে থাকি। একটা ব্যবসাদারও কিন্তু মার্কেটে কিছু ধার দেনা করে থাকে, কাউকে ধার দিয়েও থাকে। অন্য ব্যবসাদারকে বললো যে নে 10,000 টাকা তোর যদি লাগে 10,000 টাকা দিল, বললো যে তুই পরের মাসে একটা নমিনাল ইন্টারেস্ট সহ দিয়ে দিস। এটা ব্যবসাতে চলে। যারা এক মালিকই ব্যবসা করে তাদের হচ্ছে এই পুরো ব্যালেন্স শিটের ফরম্যাট। এইবার লাস্ট হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। এইটা আমাদের অবশ্যই জানা কথা যে ক্যাশ ইন হ্যান্ড আমাদের মানি ব্যাগে কত টাকা আছে আর ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক। এটা ব্যবসার দিক দিয়ে দেখতে হবে, ব্যবসার অ্যাকাউন্টে কত, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আর ব্যবসার ক্যাশ বক্সে কত টাকা আছে। বোঝা গেল? এইটা হলো পুরো অ্যাসেট সাইডের দিক। এবার আমরা লাইবিলিটিজ এর দিকে যদি চলে আসি, প্রথমে হচ্ছে আমার ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড মানে হচ্ছে ব্যবসাদার নিজে যে টাকাটা এনেছে ব্যবসা করার জন্য, যে আমরা চলতি ভাষায় যেটাকে আমরা বলি পুঁজি, সেটাই হচ্ছে কি ক্যাপিটাল। যদি কোনো নতুন ব্যবসা থাকে তাহলে তার ওপেনিং ব্যালেন্স কি হবে, 0, তাই না? কেউ নতুন ব্যবসা শুরু করছে তাহলে ওর ক্যাপিটাল ফান্ড 0 হতে পারে যদি না আনে। এইবার কেউ যদি ক্যাপিটাল ফান্ড নিয়েও আসে, ধার দেনা করেনি, ক্যাপিটাল ফান্ড নিজে বললো যে আমি 2 লাখ টাকা নিয়ে আসছি, তাহলে সেই 2 লাখ টাকাটা হলো ওর হচ্ছে ওপেনিং ব্যালেন্স। 2 লাখ টাকার ক্যাপিটাল ফান্ডটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এইবার পুরো ব্যবসাতে আমরা ট্রেডিং পিএল করার পর নেট প্রফিট যা পাবো, সেই নেট প্রফিটটা আমার ওপেনিং ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে, বা লস যদি হয় তাহলে অবশ্যই লেস হয়ে যাবে। ওটা লিখে নিয়ে একটু বুঝে নিতে হবে। ড্রয়িংস, আমরা জার্নাল করার সময় বুঝিয়েছিলাম ড্রয়িংস ম্যাটারটা কি। ড্রয়িংস হচ্ছে প্রোপাইটার যখন নিজের পার্সোনাল ইউজের জন্য কোনো পারচেস করা গুডস, ক্যাশ এগুলো ইউজ করে থাকে, সেগুলো হচ্ছে ড্রয়িংস পার্সোনাল ইউজের জন্য। তো সেই ড্রয়িংসটা কি যাবে, আমার ক্যাপিটাল ফান্ড থেকে লেস করতে হবে। কেন লেস করতে হবে? যখন আমি যদি সেই ড্রয়িংসটা যদি লেস না করি, ধরো আমার পারচেস করা কিছু গুডস আইটেম ছিল, 5 লাখ টাকার কিছু গুডস আইটেম ছিল, সেখান থেকে আমি যদি 1 লাখ টাকার মাল নিজেই ব্যবহার করে ফেলি, তাহলে তো আমার আর ব্যবসাতে 5 লাখ টাকার মাল থাকলো না, 4 লাখ টাকার মাল থাকলো। তাহলে সেলও আমাকে সেই 4 লাখ অব্দি করতে পারবো, আমি 5 লাখ করতে পারবো না, কারণ 1 লাখ তো আমি নিজেই কনজিউম করে ফেলেছি। তাহলে সেই 1 লাখ টাকাটা কি হয়ে যাবে, আমার সেই 5 লাখ মানে ক্যাপিটাল ফান্ড থেকে লেস করে দিতে হবে। তাহলে একটা সঠিক, একটা অ্যাকুরেট হিসাব কিন্তু দাঁড়াবে। তাহলে ড্রয়িং সবসময় কি হয়, ক্যাপিটাল ফান্ড থেকে লেস হয়ে যায়। বোঝা গেল? কনসেপ্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এরকম অ্যাডজাস্টমেন্ট অনেক আসবে অঙ্কতে। তারপরে জেনারেল রিজার্ভ, মানে পুরো ব্যবসাতে ব্যবসার কোনো ক্ষতি যদি হয় বা কোনো রকম যদি সাডেন ব্যবসাতে কোনো টাকার যদি প্রয়োজন হয়, আমরা কি করে থাকি, একটা রিজার্ভ করে থাকি, সঞ্চিতি। আমরা নর্মালি আমরা কি করি, মানুষ হিসেবে আমরা কিছু অ্যাকাউন্টসে সেভ করে রাখি, টাকা বাঁচিয়ে রাখি, যেটা ব্যবসাতে বলা হয় রিজার্ভ, সঞ্চিতি তৈরি করে রাখা, যেটা পরে ব্যবসাতে কোনো না কোনো কাজে আসতে পারে, ক্ষতিপূরণ হিসেবে বা কোনো আরো ক্যাপিটাল যদি লাগে, তাহলে সেটা সেই রিজার্ভ থেকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। একটা জেনারেল রিজার্ভ, যেই জেনারেল রিজার্ভটা মানে সেই রিজার্ভ থেকে বিভিন্ন উৎসে কিন্তু সেটা ব্যবহার করা যেতে পারে। তারপরে হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ কথাটা মানে কি, ক্যাপিটাল রিজার্ভ মানে হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য যে হিসাব, যে রিজার্ভটা তৈরি করা হয়ে থাকে। যে আমি ধরো নেক্সট মান্থ একটা বড় মেশিন কিনবো, সেই মেশিনের জন্য আগে থেকে একটা রিজার্ভ আমি 5 বছর ধরে করে আসছি, তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, মানে এই রিজার্ভের টাকাটা দিয়ে আমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হবে, ঠিক আছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমি করে থাকবো, সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। এছাড়া কিছু লং টার্ম বরোইংস আছে যেগুলো আমরা নন কারেন্ট অ্যাসেটস এর, নন কারেন্ট লাইবিলিটিজ এর মধ্যে আমরা ফেলতে পারি।
তারপরে আমাদের আছে কারেন্ট লাইবিলিটিস, এটাও ঠিক সেই একই ধরনের, যেটা 1 ইয়ারের মধ্যে পরিশোধ করা যেতে পারে। এই ধরনের লাইবিলিটিস কে আমরা বলি কারেন্ট লাইবিলিটিস। এগুলো পুরো থিওরি বইতে প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো দেওয়া আছে, আমি তাও ইলাবোরেট করে দিলাম, তোমরা একবার প্লিজ চেক করে নিও। সানডে ক্রেডিটার্স, সানডে ক্রেডিটার্স মানে কি? ক্রেডিটে যাদেরকে আমরা ক্রেডিটে যাদের কাছ থেকে আমরা মাল কিনছি। আচ্ছা, সানড্রি কথাটার মানে হচ্ছে নানাবিধ, মানে অনেক ধরনের ক্রেডিটার্স আমাদের কিন্তু ব্যবসায় হয়ে থাকতে পারে, সেই জন্য সেই কথাটার উদ্দেশ্যে আমরা বলি সানড্রি। সানড্রি ক্রেডিটার্স মানে অনেক ধরনের আমার ক্রেডিটার্স, বিভিন্ন ধরনের ক্রেডিটার্স। একটা ব্যবসাতে আমরা অনেকের কাছ থেকে মাল কিনি, ঠিক সেরকমই বিলস পেয়েবলটাও এক। যে বিলস পেয়েবল মানে যে বিলটা আমার উইদিন 1 অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে যেটা পরিশোধ করে দিতে পারবো। পেয়েবল আমাকে পরিশোধ করতে হবে, পে করতে হবে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স খুব ইম্পর্টেন্ট একটা আইটেম, যেটা ব্যালেন্স শিটে কিন্তু অনেকেই মিস্টেক্স করে। আউটস্ট্যান্ডিং মানে যেটা আমার কাছে বাকি আছে, বকেয়া যেটা বলে। এই ধরনের এক্সপেন্স গুলো কিন্তু আমাকে ব্যালেন্স শিটে সারা বছরে ধরো কোনো স্যালারিতে, ওয়েজেসে, যেই রেন্টে, যেটাই বাকি থাকুক না কেন, সেটা কিন্তু আমাকে পুরো ব্যালেন্স শিটে দেখাতে হবে যে আমার আউটস্ট্যান্ডিং হিসেবে এত টাকা বাকি আছে। তবে গিয়ে একটা অ্যাকুরেট হিসাব আমি ফেলতে পারবো, একটা অ্যাকুরেট ফাইন্যান্সিয়াল পজিশন কিন্তু আমরা পাবো। সেই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কিন্তু অবশ্যই কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে পড়ে থাকবে। তার মানে এই দুটোর মধ্যে একটা কানেকশন খুঁজে পাবা, যে যে এক্সপেন্সটা আমরা আগে করে দিয়েছি সেটা অ্যাসেটস এর মধ্যে পড়ে থাকে। তার হিসাবটা আমি কারণটা বুঝালাম, যে কারণ আমরা সেটা সুবিধা করে দেওয়ার পর আমরা পাচ্ছি, তাহলে সেটা আমার কাছে অ্যাসেটস। এবার যে এক্সপেন্সটা আমাকে করতেই হবে, আমি বাধ্য, আমি লায়াবেল আছি, তাহলে সেই এক্সপেন্সটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে পড়ছে, লাইবিলিটিস এর ঘরে পড়ছে, দায়বদ্ধতার ঘরে পড়ছে। আচ্ছা, ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, এবার এটাও একটা কানেক্ট করতে পারবো আমরা। এখন আমি কারোর কাছ থেকে, ধরো আমি তোমার কাছ থেকে পড়ানোর সময় টাকা নিয়ে নিচ্ছে আগে অ্যাডভান্সে, তার মানে এবার পুরো মাসটা আমাকে পড়াতে হবে, আমি বাধ্য। প্রত্যেকটা আইটেমকে খুবই বাস্তবতার সাথে বোঝার চেষ্টা করব আমরা, তাহলে ব্যালেন্স শিট খুব একটা কঠিন লাগবে না। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট তোমরা যদি না জানো, ক্যাশ বুক করানোর সময় আমি অনেক ভালো মতো বুঝিয়েছিলাম যে ব্যাংক ওভারড্রাফট হচ্ছে আমাদের অ্যাকাউন্টসে যত টাকা থাকে, তো তার জন্য ব্যাংক কি করে, আমাদেরকে সেই জমা টাকার অতিরিক্ত অর্থ তোলার একটা সুযোগ সুবিধা করে দেয়। সেটা সবার ক্ষেত্রে হয় না, ব্যবসাদারের ক্ষেত্রে হয়, যাদের সাথে মানে যেই পার্সনের সাথে ব্যাংকের একটু ভালো সম্পর্ক থাকে তাদেরকেই অনেক সময় দেয়, বা ভালো লেনদেন হয়ে থাকে ব্যাংকে, তাদেরকে কিন্তু এই সুযোগ সুবিধাটা দেওয়া হয়। বা কারেন্ট অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে সেই কারেন্ট অ্যাকাউন্টেও সেটা ইউজ করা হয়ে থাকে। সেই ব্যাংক ওভারড্রাফটটা কি হলো, তাহলে সেটা আমার কাছে একটা লায়াবিলিটি, যে আমার জমা টাকার অতিরিক্ত অর্থ, ধরো আমার কাছে ব্যাংকে আছে 40,000 টাকা, আমার লাগবে 50,000 টাকা, আমি ব্যাংকে আমার জমা 40-এর থেকে আমি 50,000ও উইথড্র করতে পারবো, সেটাকে বলা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। কিন্তু সেই 10,000 টাকাটা কিন্তু আমাকে পরে ব্যাংকে ইন্টারেস্ট সমেত কিন্তু সেটা দিতে হবে। ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, পিএল এ আমরা অবশ্যই এই ট্রিটমেন্টটা কিন্তু অবশ্যই আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এই লাইবিলিটিজ এর টোটাল, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, মানে এই ক্যাপিটাল আর কারেন্ট লাইবিলিটি, এই টোটাল যোগফলটা সমান কি হবে, এই অ্যাসেট। মানে অর্থাৎ আমার এই লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড ইকুয়াল হলে আমি বুঝতে পারবো আমার ব্যালেন্স শিট পক্ষে আমার পুরো ট্রেডিং পিএল ব্যালেন্স শিট কিন্তু আমার অ্যাকুরেট হয়েছে। এটা হচ্ছে পুরো ব্যালেন্স শিটের একটা কনসেপ্ট, ফরম্যাট সহ আমি বুঝালাম। এবার অঙ্কতে আসবো, অনেক অ্যাডজাস্টমেন্টস আসবে, সেই অ্যাডজাস্টমেন্টস গুলো করবো, অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় সেটাও কিন্তু আলোচনা করবো। ফাইনাল অ্যাকাউন্টসে ব্যালেন্স শিটে কিছু ইম্পর্টেন্স আমাদের আইটেম আছে, বা যেগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডিশনাল ইনফরমেশনে যেগুলো অঙ্কতে আসে, সেই অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু ব্যালেন্স শিট তৈরি করার সময় পুরো ফাইনাল অ্যাকাউন্টসে দুটো জায়গাতে বসে থাকে। সেই প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ গুলো কিন্তু মুখস্থ করবো না আমরা সেটা অঙ্ক করে করে বোঝার চেষ্টা করব, কোথায় কোনটা কিভাবে বসছে। তাহলে এবার আমরা 7টা বইয়ের পেজ নাম্বার 309 আর কোয়েশ্চেন নাম্বার 18টা আমরা পুরো ট্রেডিং পিএল ব্যালেন্স শিট তিনটাই অঙ্ক একসাথে মার্চ করে পুরো ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করতে হবে। এই পুরো অঙ্কটা আমি করে দেখাবো, অবশ্যই ভালো মতো তোমরা বুঝো, তুমি বুঝো ভালো মতো। ব্যালেন্স শিট তৈরি করব কি ফাইনাল অ্যাকাউন্টস প্রপারলি তৈরি করব, তখন আমাদের এই ট্রায়াল ব্যালেন্সটাকে ভালো মতো অবজার্ভ করতে হবে। ট্রায়াল ব্যালেন্সের আইটেম গুলো আগে আমরা নোট ডাউন করব, তারপর আমরা ব্যালেন্স শিটে মানে পুরো অ্যাডজাস্টমেন্টস গুলো, অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেটাতে আসবো। আগে এই ট্রায়াল ব্যালেন্সটা লুক আউট করতে হবে ভালো মতো। তো বলেছে, ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31st December এ সোল ট্রেডার প্রিপেয়ার দ্য ট্রেডিং অ্যাকাউন্ট। বলছে সোল ট্রেডার কথাটা মানে এক মালিক, যে একাই ব্যবসা করছে, এক মালিকানা ব্যবসাদার।
এ কি করেছে, প্রিপেয়ার করেছে ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে আমাদেরকে অবশ্যই এই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের অবশ্যই প্রথমে তৈরি করে নিতে হবে ট্রেডিং অ্যাকাউন্ট। তারপরে বলেছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর, মানে এটা ক্যালেন্ডার ইয়ারে শেষ করেছে সেই জন্য 31 ডিসেম্বর বলেছে। আর লাস্টলি তৈরি করতে হবে ব্যালেন্স শিট লাস্টে। তাহলে আগে আমরা যদি একদম ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার ফর্মুলা অনুযায়ী প্রথমে আমরা ট্রেডিং কনসার্ন অনুযায়ী ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব, সেকেন্ড পিএল তৈরি করব, এন্ড থার্ড ব্যালেন্স শিট তৈরি করব। তাহলে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই দুটোই একসাথে কিন্তু আমরা তৈরি করব। অনেকে আলাদা আলাদা তৈরি করে, ট্রেডিং অ্যাকাউন্ট আগে তৈরি করে, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপরে ব্যালেন্স শিট। তো এক্সপার্ট এভাবেই তৈরি করবে। এটা হচ্ছে পুরো ফরম্যাট, ঠিক আছে? সেই ফরম্যাটের মধ্যে ইন দা বুকস অফ এ সোল ট্রেডার ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে। এখানে কোন ইয়ের জন্য করছি, কত ইয়ার এন্ডেডটা কত, যে ফর দা ইয়ার এন্ডেড মানে হিসাব পাল্টা শেষ হচ্ছে কবে, 31 ডিসেম্বর 2023, মানে 2023। এইবার আমাদেরকে এই ট্রেডিং আর পিএলটা একদম প্রথমে স্টার্ট করব আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে। ট্রায়াল ব্যালেন্সে যে যে আইটেম গুলো ট্রেডিং এ ঢুকবে, যে যে আইটেম গুলো প্রফিট এন্ড লসে ঢুকবে, তোমরা যদি আমার ট্রেডিং আর পিএল অ্যাকাউন্ট যদি না দেখে থাকো, ইউটিউবে আছে, অবশ্যই পুরো কনসেপ্ট গুলো দেখে নিবে, তাহলে পড়তে সুবিধা হবে। একদম ট্রায়াল ব্যালেন্সে যে যে আইটেম গুলো আছে সেই যে আইটেম গুলো তোমরা হাতে রুল নিয়ে নিবা, যে যে আইটেম গুলো হয়ে যাচ্ছে সেগুলো আইটেমে টিক করে রাখবা। অবশ্যই এইভাবেই ব্যালেন্স শিট বা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবা, তাহলে কিন্তু কোনো আইটেম মিস আউট হবে না, একদম একবারে কিন্তু পুরো ব্যালেন্স শিটটা মিলে যাবে, ট্যালি হবে। তো প্রথমে বলেছে ট্রায়াল ব্যালেন্সে রেন্ট প্রথমে আছে। রেন্ট আমরা জানি একটা নমিনাল অ্যাকাউন্ট, তার মানে এটা ইনডাইরেক্ট এক্সপেন্স। আমরা প্রথমে বলেছি যে ফ্যাক্টরি রেন্ট যদি কথাটা থাকে তবে সেটা ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়বে, যদি নর্মাল রেন্ট থাকে তাহলে সেটা অফিস রেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ এই ধরনের পজিশনে কিন্তু আইটেমের মধ্যে কিন্তু পড়বে, তার মানে এটা পিএল এর ঘরে যাবে। তো রেন্ট প্রথমে আছে, তাহলে রেন্টকে আমরা একটু নিচ থেকে লিখবো, যেহেতু আমার পিএলটা নিচেই চলে আসবে। রেন্ট কত টাকার আছে, রেন্ট আছে আমার 20,000 টাকার, আমি ইনারেই রাখবো, সবসময় আমরা ইনার রাখবো, কারণ হচ্ছে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, আউটস্ট্যান্ডিং এরকম বা প্রিপেড কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, সেজন্য আমরা প্রথমে ইনার কলমেই কিন্তু আমরা তৈরি করবো। এটা ইনার কলম, এটা আউটার কলম। আচ্ছা, রেন্ট হলো। তারপরে বলেছে ড্রয়িংস। আচ্ছা, বোর্ডে জায়গা নাই, সেই জন্য আমি ব্যালেন্স শিটটা এখনো পর্যন্ত দেখাতে পারিনি। তোমরা যেমন ট্রায়াল ব্যালেন্সের প্রথমে আইটেম গুলো ট্রেডিং পিএল এ দেখাচ্ছ, ঠিক সেরকমই ব্যালেন্স শিটের ফরম্যাট তৈরি করে সেই ব্যালেন্স শিটেও কিন্তু ট্রায়াল ব্যালেন্সের আইটেম গুলো তোমরা কিন্তু লিখে নিতে পারো। আচ্ছা, ড্রয়িংস। ড্রয়িংস একটু আগে দেখালাম যে ড্রয়িংস ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হয়, তাহলে সেটা ব্যালেন্স শিটে যাবে। আচ্ছা, এটা আসছি না। তাহলে রেন্ট হলো অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু আমার পিএল এর কনসেপ্ট। অ্যাডভার্টাইজমেন্ট কত আছে, 4,000 টাকা। আমি এখানে একটু তোমরা কি আমার এখানে কিন্তু হয়ে যাবে, তোমরা কিন্তু একটু স্পেস দিয়ে রাখবা, কারণ অ্যাডজাস্টমেন্ট কিন্তু হতে পারে, সেজন্য এক আঙুল স্পেস দিয়ে সবাই ছেড়ে অঙ্ক করবা। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট হলো। তারপরে ডেটার্স এটাও একটা ব্যালেন্স শিটের আইটেম, তাহলে এটাও ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে, অ্যাসেটের কোন দিকে, নন কারেন্টে না, কারেন্ট অ্যাসেটস এ কিন্তু যাবে, কারেন্ট অ্যাসেটস এ ডেটার্সটা। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। তারপরে ডেটার্স হয়ে গেল। জেনারেল এক্সপেন্সও কিন্তু আমাদের পিএল এ আছে, জেনারেল এক্সপেন্স। আমি শর্টে লিখছি, তোমরা কিন্তু কেউ শর্টে লিখবে না, তোমরা পুরো অঙ্ক পুরোটাই ভালো মতো লিখবে। জেনারেল এক্সপেন্স কত হয়েছে, 6,000 টাকা। আচ্ছা, তারপরে দেখো রিটার্ন ইনভার্স। তোমরা যদি না জেনে দেখো, রিটার্ন ইনভার্স হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্নেরই আর একটা নাম রিটার্ন ইনভার্স। এটা অলওয়েজ একটা ডেবিট আইটেম হয়। কেন? কারণ আমরা যখন সেল করলে টাকা আসে, মাল বেরিয়ে যায়, কিন্তু যখন সেল রিটার্ন হয় তখন আমাদের কি করে, মালটা ফেরত দিয়ে দেয়। কোনো ডিফেক্ট থাকলে, কোনো নষ্ট থাকলে সেই মালটা ফেরত আসে, আর আমাদের হাত থেকে কিন্তু সেই মালের টাকাটা কিন্তু বেরিয়ে যায়। তো এটা আমাদের কাছে ডেবিট, একটা নমিনালে এটা কিন্তু আমাদের কাছে একটা এক্সপেন্স। সেজন্য রিটার্ন ইনওয়ার্ড কি হয়ে যায়, সেলস। আমাদের ট্রেডিং এ সেলস থেকে কিন্তু সেলস রিটার্নটা লেস হয়ে দাঁড়ায়, সেজন্য লেস করে এখানে রিটার্ন ইনওয়ার্ড। তাহলে কত আছে, 2,500। ইনারেই আসবে অবশ্যই।
আচ্ছা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা অবশ্যই গুডস এর উপর আমরা ইন্স্যুরেন্স করে রাখি, কারণ যদি কোনো রকম ভাবে আগুনে চুরি চামারি হয়ে মালটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ হিসেবে আমরা কিন্তু ইন্স্যুরেন্স করিয়ে রাখি। তার প্রিমিয়াম যেটা দিতে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাদের পিএলএ, ডাইরেক্ট না, এটা ইনডাইরেক্ট এক্সপেন্স, সেজন্য সেটা পিএলএ আসছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকার আছে? 3000 টাকা। আচ্ছা, তারপরে আইটেম কি আছে? মেশিনারি। মেশিনারি এটা আমাদের কাছে ফিক্সড অ্যাসেটস, এটা ব্যালেন্স শিটে আসবে। আচ্ছা, তারপরে ওয়েজেস। ওয়েজেস আমার ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ছে ওয়েজেস, সেই জন্য আমার এটা ট্রেডিং এ আসবে। ওয়েজেস কত টাকার আছে? 25,000 টাকা। আমি অবশ্যই ইনারে রাখবো, কারণ কোন রকম অ্যাডজাস্টমেন্ট কিন্তু থাকতেই পারে, সেই জন্য ইনারে প্রথমে রাখবো। তারপরে আছে পারচেজ। পারচেজ অবশ্যই এটা আমার ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ছে, যেটা ট্রেডিং এ আসছে। পারচেজেস 1,10,000, এটা আমি ইনারে রাখবো যদি কোনো রকম রিটার্ন থাকে। স্যালারিজ, স্যালারিজ এটা আমার কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ছে। স্যালারিজ, স্যালারিজ কত টাকার আছে? 19,000 টাকা। এরও কিন্তু কোন রকম অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, তাই ইনারে লিখলাম, যদি না থাকে তাহলে আউটারে করে দিব। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড, এটা আমি একটু আগে দেখালাম ব্যালেন্স শিটে। ক্যাশ ইন হ্যান্ড এটাও তাহলে আসবে কোথায়? ব্যালেন্স শিটে, কারেন্ট অ্যাসেটস এর মধ্যে। আচ্ছা, ল্যান্ড এন্ড বিল্ডিং এটাও ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেটস এর মধ্যে আসবে। আচ্ছা, ইলেকট্রিক চার্জেস। ইলেকট্রিক চার্জেস আমরা কোথায় আনি? ট্রেডিং আনি না পিএল আনি? তাহলে ইলেকট্রিক চার্জেস এটা আমার একটা পিএল এর আইটেম। ইলেকট্রিক চার্জেস যদি একটা ফ্যাক্টরির বলতো তাহলে অবশ্যই এটা ডাইরেক্টে আসতো, যেহেতু ফ্যাক্টরি বলেনি, জাস্ট লাইক রেন্টের মতো, এটা কিন্তু চলে আসবে পিএল। কারণ আমরা অফিসেও আমাদের ইলেকট্রিক চার্জেস লাগতে পারে, ফ্যাক্টরিতেও আমাদের ইলেকট্রিক চার্জেস লাগতে পারে। আচ্ছা, তাহলে ইলেকট্রিক চার্জেস, ইলেকট্রিক চার্জেস কত টাকার আছে? ইলেকট্রিক চার্জেস 2,400। আচ্ছা, এর কোনো নাও থাকতে পারে ইলেকট্রিক চার্জেস, সেই জন্য 2,400 আমি আউটারেই লিখলাম। ফার্নিচার, ফার্নিচার এটাও ব্যালেন্স শিটের আইটেম, ফিক্সড অ্যাসেটস এর মধ্যে আসবে। আচ্ছা, স্টক অন 1/1/2022 না 23? তাহলে এটা কি হয়ে গেল? ওপেনিং স্টক, কারণ আমাদের 1/1 মানে জানুয়ারির প্রথম, আর আমরা অঙ্ক শেষ করছি ডিসেম্বর 12। তাহলে টু ওপেনিং স্টক বলে চলে আসবে। এটা আমরা আউটারে করব। ওপেনিং স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে না, খুব একটা থাকে না অ্যাডজাস্টমেন্ট। 28,000 টাকা, তাহলে 28,000 টাকা আউটারে চলে আসলো। আচ্ছা, টেলিফোন চার্জেস এটাও আমার পিএন এর একটা আইটেম। টেলিফোন চার্জেস কত টাকা আছে? টেলিফোন চার্জেস 2,400, এটাও 2,400 আছে। আচ্ছা, তারপরে ক্যাশ অ্যাট ব্যাংক, এটাও কারেন্ট অ্যাসেটস এর মধ্যে ব্যালেন্স শিটে পড়বে। ডিসকাউন্ট, সবসময় মাথায় রাখবা ডিসকাউন্টের এন্ট্রিটা। অনলাইনে যারা পড়ছো তাদেরকে আমি বলে দিচ্ছি, ডিসকাউন্টে এন্ট্রি ডেবিটে যদি থাকে তার মানে ব্যবসাদার ডিসকাউন্ট অ্যালাউ করেছে। কারণ ডিসকাউন্ট অ্যালাউ করলে তার কাছে, মানে ব্যবসাদারের কাছে, সেটা একটা নমিনাল এক্সপেন্স হিসেবেই ট্রিট হবে, নমিনাল অ্যাকাউন্টে একটা এক্সপেন্স হিসেবে ট্রিট হবে। সেই জন্য ডিসকাউন্ট যদি ডেবিটে থাকে তার মানে সেটা ডিসকাউন্ট অ্যালাউড, আর ডিসকাউন্ট যদি ক্রেডিটে থাকে তাহলে সেটা ডিসকাউন্ট রিসিভড, সেটা নমিনাল অ্যাকাউন্টে ইনকাম হিসেবে ট্রিট হবে। তাহলে এখানে ডিসকাউন্টটা ডেবিট সাইডে আছে 900 টাকা, তার মানে এটা কি হয়েছে? অ্যালাউ করেছে, এটা একটা এক্সপেন্স। তাহলে ডিসকাউন্ট এখানে অ্যালাউ বলে লিখবো, বা না লিখলেও চলবে, অসুবিধা নাই, আমরা বুঝে গেলেই হলো। আমি লিখে রাখলাম 900। তারপরে আছে ব্যাড ডেটস। ব্যাড ডেটস কারা কারা জানো আর কারা কারা জানো না আমাকে কমেন্টে জানিও। ব্যাড ডেটস কত আছে? 1200। আচ্ছা, ব্যাড ডেটস এর কোনো এন্ট্রি হতে পারে, সেজন্য ব্যাড ডেটস কে আমি ইনারে রাখছি আপাতত। এইবার আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে যতটা আইটেম হওয়ার কথা ছিল ট্রেডিং পিএল ব্যালেন্স শিটে প্রত্যেকটাই আমি নোট ডাউন করে নিয়েছি। এইবার আমার ক্রেডিট সাইডে দেখতে হবে কি কি আছে। ক্যাপিটাল, প্রথমেই বলেছি ক্যাপিটাল আমার ব্যালেন্স শিটের আইটেম, ক্যাপিটাল ফান্ডে চলে যাবে ওপেনিং হিসেবে। ক্রেডিটার্স অ্যান্ড ক্রেডিটার্স এটা কারেন্ট লাইবিলিটিজ এর মধ্যে চলে যাবে। রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড হচ্ছে পারচেস রিটার্ন।
পারচেস করেছি, দেখেছি ডিফেক্ট মাল বেরিয়েছে, সেটা আমি রিটার্ন করে দিয়েছি, তার মানে এটা আমার কাছে ক্রেডিট। কেন ক্রেডিট? আমি মালটা পাঠিয়ে দিলাম, তার পরিবর্তে যে টাকাটা পাবো সেটা আমার কাছে কিন্তু একটা ইনকাম হিসেবে আসছে, নমিনালি ইনকাম হিসেবে আসছে। সেই জন্য এটা কি হয়ে যাবে, পারচেস থেকে সেই পারচেস রিটার্নটা কিন্তু আমরা লেস করে দিব। পারচেস রিটার্ন বা আমরা রিটার্ন আউটওয়ার্ডও লিখতে পারি, অসুবিধা নাই। রিটার্ন আউটওয়ার্ড এখানে আমরা লেস করলাম এই কারণে, পারচেস করেছি আমরা 1,10,000 টাকার মাল, কিন্তু সেখানে কিছু টাকা অর্থাৎ 2,000 টাকার মাল কিন্তু আমাদের ডিফেক্ট বেরোনোর কারণে, স্পেসিফিক বলেনি তো আমরা অ্যাজিউম করে নিলাম ডিফেক্ট বেরোনোর কারণে কি হচ্ছে, রিটার্ন করে দিচ্ছে। তার মানে এখন কিন্তু আমার কাছে 1,10,000 টাকার পারচেস করা আইটেম না, সেই 2,000 টাকাটা লেস করে আমাদের কিন্তু দেখাতে হবে কত টাকার মাল আছে। ঠিক আছে, আরো কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারে, সেই জন্য আমি এখনো আউটারে পুরো ফাইনাল অ্যামাউন্ট টানলাম না। আচ্ছা, সেলস সেলস কত বলেছে, 2,50,000। 2,50,000 কিন্তু আমি সেল করেছি, এত টাকার সেল হয়েছে। তারপরে বলেছে লোন, লোন ক্রেডিট সাইডে আছে, তার মানে কি আমি লোন নিয়েছি। লোন একটু আগে দেখালাম ব্যালেন্স শিটে লং টার্ম বোরিংস মানে লোন। লোন যদি নেওয়া হয় তাহলে সেটা তার মানে কি আমার কাছে একটা লাইবিলিটি হয়ে গেল, সেটা আমাকে পরিশোধ করতে হবে, তাহলে এই লোনটাও চলে যাবে কিন্তু ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে। আচ্ছা, রিজার্ভ সেটাও ব্যালেন্স শিটে আমার জেনারেল রিজার্ভ হিসেবে কিন্তু লাইবিলিটি সাইডে বসে যাবে। তাহলে এই পুরো আমার ট্রায়াল ব্যালেন্সের কিন্তু প্রত্যেকটা আইটেম করা হয়ে গেল। এইবার অ্যাডিশনাল ইনফরমেশন যেটা অঙ্কতে দেওয়া আছে, সেই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আমি বলি। এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো বোথ সাইড হতে পারে, দুটো সাইডে হতে পারে, একটা ব্যালেন্স শিটে না হয়তো সেটা হতে পারে ট্রেডিং এ বা পিএল। মানে এই ইনফরমেশন গুলো, অ্যাডিশনাল ইনফরমেশন গুলো কিন্তু দুদিক করে বসে থাকে, সেটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে করবা, তাহলে কিন্তু অবশ্যই ব্যালেন্স শিট ম্যাচ করবে, না হলে কিন্তু ব্যালেন্স শিট ম্যাচ করবে না। প্রথমে আমাদের বলেছে অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লোজিং স্টক ভ্যালু করেছে 30,000 টাকা, তাহলে এখানে আমাদের ক্লোজিং স্টক আমাদের কোথায় আছে, ট্রেডিং অ্যাকাউন্ট, তাহলে বাই ক্লোজিং স্টক বলে এখানে 30,000 টাকা আসবে। আর একটা জায়গাতে আসবে, সেটা হচ্ছে ব্যালেন্স শিটে অ্যাসেটে স্টক ইন ট্রেড যেটা আছে, সেটাই হচ্ছে এই আইটেম ক্লোজিং স্টক। এই 30,000 টাকা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটসে কিন্তু অবশ্যই আসবে। তাহলে দুটো সাইড আমি দেখিয়ে দিলাম ক্লোজিং স্টকের, মানে এইখানে অ্যাডিশনাল ইনফরমেশনের যতটি আইটেম আছে, এই প্রত্যেকটা আইটেমেরই 3-4টা আইটেমেরই কিন্তু দুটো করে সাইডে অ্যাডজাস্টমেন্টস হবে। প্রথমে করে নিলাম ক্লোজিং স্টক 1, এখানে 1 লিখে রাখলাম, কারণ এটা একটা হলো। আর একটা কোথায় হবে, ব্যালেন্স শিটের অ্যাসেটস এ বসবে সেটা, কারণ আমরা ব্যালেন্স শিটের ফরম্যাটে দেখেছি স্টক আছে, তাহলে সেখানে কিন্তু স্টক বলতেই ক্লোজিং স্টককে বোঝানো হবে। তোমাদের যদি তাও মনে না থাকে, বইতে এরকম ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টস গুলো বইতে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে মনে রাখতে পারো। তারপরে বলেছে আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস কিছু আছে আমাদের, তাহলে আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস মাথায় রাখো। আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস একটা প্রথমে আসে ব্যালেন্স শিটে লাইবিলিটির আন্ডারে, কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আসে, আর আসে হচ্ছে কিছু পিএলএ বা ট্রেডিং এ। পিএলএ আসে হচ্ছে, আচ্ছা, ওয়েজেস আছে 5,000 টাকার আউটস্ট্যান্ডিং আছে, তাহলে আমি আউটস্ট্যান্ডিং মানে কি বকে আছে, তাহলে সেটাকে অ্যাড করতে হবে। আউটস্ট্যান্ডিংটা আমি ওয়েজেস অ্যাড করে দিলাম, কত টাকার আছে ওয়েজেস, 5,000 টাকা। তাহলে 5,000 টাকার ওয়েজেস অ্যাড করে 30,000-এর কিন্তু আমার টোটাল ওয়েজেস বেরালো, এটা ফর দ্য ইয়ার এন্ডে 31st ডিসেম্বর। আচ্ছা, তারপরে আছে রেন্ট আছে আমার আউটস্ট্যান্ডিং, তাহলে দেখো এখানে অ্যাড বলে আমি আগে জায়গা ছেড়ে রেখেছিলাম, এখানেও আউটস্ট্যান্ডিং রেন্ট অ্যাড করে দেব। কত আছে রেন্ট, 3,000 টাকা। 3,000 টাকা অ্যাড করে 23,000 ফাইনাল অ্যামাউন্ট টানলাম আউটারে। আচ্ছা, ডেট এই দুটোই আছে, আর আছে কি আর্নিং। তারপরে আছে ডেপ্রিসিয়েশন 10% অন মেশিনারি, 5% PA per annum on land and building and 20% on furniture is to be provided. তাহলে এই ডেপ্রিসিয়েশনের আইটেমও কিন্তু আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে, প্রত্যেকটা অ্যাসেট থেকে ডেপ্রিসিয়েট অ্যামাউন্ট গুলো লেস হবে, এটা একটা অ্যাডজাস্টমেন্ট। আর সেই ডেপ্রিসিয়েট অ্যামাউন্ট গুলো কিন্তু পিএল এর ডেবিট সাইডে বসবে। এই ডেপ্রিসিয়েশন আমরা ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে আরো ডিটেলসে পড়বো। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা 10% বার করে নিই। 10% যদি আমরা বার করি, মেশিনারির উপর
বলেছে 10% ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্সে মেশিনারি অ্যামাউন্টটা কত আছে? 80,000। 80,000-এর 10% পার অ্যানাম, PA যেটা বলেছে সেটা পার অ্যানাম মানে বার্ষিক। বার্ষিক 10% ডেপ্রিসিয়েট হচ্ছে। 80,000-এর 10% মানে 8,000 টাকা। তাহলে এখানে আমরা টু ডেপ্রিসিয়েশন বলে আগে লিখবো, কারণ আমাদের 2-3টা আইটেম আছে, সেজন্য প্রথমে আমরা লিখবো অন মেশিনারি। মেশিনারির কত তাহলে বেরালো? 10% মানে 8,000 টাকা। তারপরে কি বলেছে? 5% অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, এটাও আছে 80,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এটাও রয়েছে 80,000 টাকা। এরও কত বলেছে? 5%, তার মানে 5 × 8 = 40। 4,000 টাকা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর ডেপ্রিসিয়েশন। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর এটা কিন্তু 4,000 টাকা ডেপ্রিসিয়েট হলো। এই অ্যামাউন্ট গুলো কিন্তু অবশ্যই ব্যালেন্স শিটে অ্যাসেটস থেকে এগুলো কিন্তু অবশ্যই লেস হবে। আমি একটু পর ব্যালেন্স শিট করার সময় দেখিয়ে দিচ্ছি। তারপরে বলেছে ফার্নিচার ইজ টু বি প্রোভাইডেড, 20% ডেপ্রিসিয়েট হচ্ছে। তাহলে ফার্নিচারের কত হচ্ছে? 20%। ফার্নিচারের অ্যামাউন্ট কত হচ্ছে? ট্রায়াল ব্যালেন্সে দেখে নাও। ফার্নিচারের অ্যামাউন্ট আছে হচ্ছে 16,000। 16,000-এর কত বলেছে? 20% মানে 3,200 টাকা, 3200। তাহলে 3200 টাকা কিন্তু ডেপ্রিসিয়েট হচ্ছে, এটাও পার অ্যানাম, প্রত্যেকটাই পার অ্যানাম বলে দাও। তাহলে টোটাল হচ্ছে 8×4 = 12, 12×3 = 15, 15×2 = 15,200 টাকা হচ্ছে আমার টোটাল প্রত্যেকটা অ্যাসেটস এর ডেপ্রিসিয়েট অ্যামাউন্ট টোটাল। হয়ে গেল ডেপ্রিসিয়েশনের এন্ট্রি 1, 2, 3, তিনটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমরা করে নিলাম। 4 নম্বর বলেছে ব্যাড ডেটস ইজ টু বি রিটেন অফ 1000। মানে ব্যাড ডেট যা ছিল আমাদের, ব্যাড ডেট আমাদের ছিল 1200 টাকার, সেই ব্যাড ডেটসটা রাইট অফ করে দিতে বলছে। কারণ ব্যাড ডেটস আমি বলে দিই, ব্যাড ডেটস এমন একটা ডেটস যেটা আমরা আর পাবো না। গণেশের খাতায় যে টাকাটা চলে গেছে, যেই টাকাটা আমরা আর ডেটার্স এর কাছ থেকে পাচ্ছি না, সেই 1,000 টাকা আমি কি করে দিচ্ছি আগেই, সেই জন্য রাইট অফ করে দিচ্ছি, মুছে ফেলছি। ব্যাড ডেটস এর এন্ট্রিটা যেটা ব্যাড ডেটস রাইট অফ আছে 1,000 টাকা, সেটা ব্যাড ডেটস এর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তোমরা এখানে ব্যাড ডেটস কে ফার্দার হিসেবে তোমরা এখানে ট্রিট করতে পারো, ফার্দার ব্যাড ডেট হিসেবে আরো 1,000 টাকা অ্যাড করে এটার আউটারে 2,200। এটা হচ্ছে ব্যাড ডেটস এর এন্ট্রি, কারণ ব্যাড ডেটস যা ছিল 1200 টাকা তার সাথে আরো রাইট অফ করতে বলেছে 1,000 টাকা, অর্থাৎ পুরো 2,200 টাকাটা এক্সপেন্স হিসেবে রাইট অফ করে দিতে হবে। নেক্সট বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস ইজ টু বি মেইনটেইন 5% অন ডেটার্স। মানে ডেটার্স এর উপর কিছু প্রভিশনস করা হয়েছে, যে যদি ডেটার্সরা টাকা না দেয় তার জন্য একটা প্রভিশন তৈরি করে রাখা হয়েছে, সেটা ডেটার্স এর 5%, মানে আমাদের ডেটার্স যা হবে তার 5%। তাহলে ট্রায়াল ব্যালেন্সে ডেটার্স কত আছে দেখে নিই আমরা। ডেটার্স আছে 60,000। 60,000-এর 5% পুরো বছর, তার মানে 3,000 টাকা। 3,000 টাকা কিন্তু আমার চলে আসবে কোথায়? পিএল এ। পিএল এর এটা ডেবিটে কিন্তু আমার বসে যাবে টু। আমি পিবিডি বলে লিখছি, তোমরা কিন্তু পুরোটাই লিখবা। পিবিডি কত আসবে তাহলে? 3,000 টাকা, তাই তো? তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি প্রত্যেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরো ট্রেডিং পিএল এ গ্রস প্রফিট, নেট প্রফিট বা নেট লস, গ্রস লস যা বেরাচ্ছে সেটা আমি ক্যালকুলেট করে আমরা ট্রেডিং এর প্রথমে গ্রস প্রফিটটা বার করি। সেলস ছিল 2,50,000, তার থেকে রিটার্ন ইনওয়ার্ড লেস করে দিয়ে 2,47,000, ক্লোজিং স্টক বসে গেছে। পারচেস ছিল, পারচেসের 1,10,000 ছিল, সেখান থেকে রিটার্ন আউটওয়ার্ড লেস করে 1,08,000। এইবার আমরা ক্রেডিট থেকে ডেবিট বাদ দিব, কারণ ক্রেডিট সাইডটা বড় হয়ে আছে। 2,77,500, তাই তো? লেস 2,00,000। তাহলে এবার 2,77,500 মাইনাস প্রথমে 30,000 ওয়েজেস এর লেস করব, তারপরে 1,08,000 পারচেজের লেস করব, তারপরে ওপেনিং স্টক 28,000 লেস করব। 1,11,500। 1,11,500 তোমরা অ্যান্সার মিলাতে পারো। গ্রস প্রফিট কিন্তু আমার বেরিয়ে গেল। এটা আমরা ট্রান্সফার করব কোথায়? এটা ট্রান্সফার হবে কিন্তু ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, এটা কিন্তু পিএল এ চলে যাবে। সেই জন্য এটা আমরাকে বাই গ্রস প্রফিট বলে আমরা নিয়ে চলে আসবো এখানে, যেটা ট্রান্সফার হয়েছে কোথা থেকে? ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট। এটা হয়েছে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। ট্রেডিং অ্যাকাউন্ট এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে।
তাহলে এটা আমি আউটারে রাখবো 1,11,500। এই গ্রস প্রফিট থেকে কিন্তু আমাকে আমার যত ইনডাইরেক্ট এক্সপেন্স আছে সেটা লেস করে কিন্তু আমি নেট প্রফিট বা নেট লস পেয়ে থাকবো। ঠিক আছে, প্রফিট বেরোনোর পর 1,11,500, সেখান থেকে আমাদের যতটি ইনডাইরেক্ট এক্সপেন্স ছিল, স্যালারিজ, রেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, সমস্ত কিছু আমরা বাদ দিয়ে ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন, এগুলো পিভিডি। আচ্ছা, পিভিডি যেটা বেরোলো সেটা কিন্তু এটা আমাদের নিউ পিভিডি। ওল্ড পিভিডি কিন্তু সবসময় আমাদের ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট সাইডে থাকে। তো নিউ পিভিডি লেস হয়ে আমাদের যেটা বেরোলো নেট প্রফিট সেটা হচ্ছে 30,400। এবার আমরা ট্রায়াল ব্যালেন্সে যেগুলো ব্যালেন্স শিটের অ্যামাউন্ট আসতো, তোমরা হয়তো আগে নিজেদের খাতাতে করে নিছো, আমার জায়গা ছিল না বলে আমি এখন করছি। তো ট্রায়াল ব্যালেন্সে যে যে আইটেম গুলো আসবে আমি আবার রিক্যাপ করে দিচ্ছি একটু। ডেবিট সাইড থেকে প্রথমে আসবে ড্রয়িংস। আচ্ছা, আগে আমরা ক্রেডিট সাইড থেকে করি, তাহলে করতে একটু সুবিধা হবে। ক্রেডিট সাইডের আইটেম গুলো অবশ্যই লাইবিলিটিজ এর মধ্যে আসবে। ডেবিট সাইডের আইটেম গুলো কিছুটা অ্যাসেট কিছুটা লাইবিলিটি মিলিয়ে থাকতে পারে, ওটা দেখতে হবে। তাহলে প্রথমে আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল আমাদের লাইবিলিটিজ এর মধ্যে পড়বে। ক্যাপিটাল আমাদের প্রথমে আসবে কত, 1,20,000 টাকা। তোমরা মিলিয়ে নিবা বই থেকে 1,20,000 টাকা। তারপরে আমাদের এখানে কিন্তু অ্যাড করে নিতে হবে আমাদের প্রফিটটা। নেট প্রফিট আমাদের যত বেরিয়েছিল, নেট প্রফিট আমাদের বেরিয়েছিল 30,400 টাকা। সেই অ্যাড করে নেওয়ার পর 1,50,400 দাঁড়ালো। সেখান থেকে আমাকে লেস করতে হবে প্রথমে কি ড্রয়িংস। ড্রয়িংস আছে 10,000 টাকা। ড্রয়িংস আছে 10,000 টাকার ড্রয়িংস। সেই 10,000 টাকার ড্রয়িংস লিখে ফেলবো। তাহলে আমাদের ড্রয়িংস লেস করে আউটারে কিন্তু অ্যামাউন্টটাকে নিয়ে চলে আসবো 1,40,400। তারপরে আমাদের আছে ডেটার্স। ডেটার্স আমাদের আসবে কিন্তু কারেন্ট অ্যাসেটের ঘরে। কারেন্ট অ্যাসেটস এর ঘরে কিন্তু আমাদের ডেটার্সটা বসবে। ডেটার্স কত টাকার আছে? ডেটার্স 60,000। 60,000 আমরা ইনারে লিখবো, কারণ আমরা অনেক অ্যাডজাস্টমেন্ট আগে দেখেছি। প্রথমে অ্যাডজাস্টমেন্ট রাইট অফ হবে ব্যাড ডেপ্টের। ব্যাড ডেপ্টের একটা আইটেমস আছে 1,000 টাকার, সেই 1,000 টাকাটা লেস হবে। তারপর আমার কিন্তু প্রভিশনস কিছু আছে, সেই প্রভিশন কিন্তু আমাকে দিতে হবে। প্রভিশন ফর ব্যাড ডেট 5% প্রভিশন আমাদের ছিল। ডেটার্স এর উপর 5% আমাদের প্রভিশন ছিল। সেটা তাহলে কত হলো? এবার 59 এর উপর 5% ক্যালকুলেট করে বার করে প্রভিশন কিন্তু এখানে লিখতে হবে। প্রভিশন ক্যালকুলেট করে বার করলাম 29,050। তারপরে এই দুটো আইটেম লেস করে দিয়ে আমার বাকিটা আউটারে চলে যাবে। ডেটার্স এ 60,000 আসলো। ব্যাড ডেট যেটা আমাদের রাইট অফ করতে বলেছিল অ্যাডিশনাল ইনফরমেশনে, সেটা আমরা একটা করলাম পিএল এ। পিএল এ একটা অ্যাডজাস্টমেন্ট হলো, আর সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট এখানে হয়ে গেল দুটো। আমি আগেও বললাম যে অ্যাডিশনাল ইনফরমেশন ফাইনাল অ্যাকাউন্টস এ দুটো জায়গাতে আছে, একটা ব্যালেন্স শিটে আর একটা হয়তো ট্রেডিং বা পিএল এ। তো ব্যালেন্স শিটে এই যে ব্যাড ডেটস এর একটা আসলো, আর ওখানে পিএল এর চলে এসেছিল। তাহলে 60,000 লেস 1,000, 59,000। সেই 59,000 থেকে প্রভিশন আমরা বাদ দিয়ে দিব। 5% এর প্রভিশন বাদ দিলে দাঁড়াচ্ছে 56,050। এটা আমাদের বেরোলো ফাইনাল অ্যামাউন্ট ডেটার্স এর। তারপরে অঙ্কতে আছে হচ্ছে মেশিনারি। মেশিনারি আমাদের ফিক্সড অ্যাসেটস এর মধ্যে আমাদের পড়ছে মেশিনারি। ফিক্সড অ্যাসেটস অবশ্যই মাথায় রাখতে হবে। মেশিনারি ফিক্সড অ্যাসেটস কত টাকার আছে? মেশিনারি আছে হচ্ছে 80,000 টাকার মেশিনারি। আচ্ছা, এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে কি, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। প্রত্যেকটা অ্যাসেটই ডেপ্রিসিয়েট হয়। ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা অ্যাসেটেরই হয়ে থাকে। ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে ডেপ্রিসিয়েশনকে খুব ডিটেলসে আমরা পড়বো। মেশিনারি ছিল 10% এর ছিল, 10% এর ছিল, সেই জন্য 8,000 টাকা লেস করে দিলে 72,000 আমার ফাইনাল অ্যামাউন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর মধ্যে আসছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত টাকা? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ও ছিল 80,000 টাকা। 80,000 টাকা ছিল। এটাও কি হবে? ডেপ্রিসিয়েট হবে, কিন্তু এটার আবার পার অ্যানামে পার্সেন্টেজ কম। এটা ছিল 5%, 4,000 টাকা। বাদ দিলে থাকছে 76,000। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি
লন্ডন বিল্ডিং এর পর ফার্নিচার ছিল 16,000 টাকা। এটাও হচ্ছে অ্যাসেটস এর মধ্যে পড়ছে, লেস হয়ে যাবে ডেপ্রিসিয়েশন 20% ছিল এটা, তাহলে 3200 টাকা। এই প্রত্যেকটা আইটেম আমরা পিএল এ কিন্তু আগেও অ্যাডজাস্ট করেছি, এইবার ব্যালেন্স শিটে এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো বোথ সাইড হয়ে গেল। 16,000 থেকে 3,200, 16,000 মাইনাস 3,200, 12,800 টাকা হচ্ছে আমার ফাইনাল অ্যামাউন্ট। আচ্ছা, হয়ে গেল। আর কি কি আছে? এবার আছে ক্যাশ অ্যাট ব্যাংক আর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ ইন হ্যান্ড নাই, ক্যাশ অ্যাট ব্যাংক আছে 59,800। তাহলে আচ্ছা, ক্লোজিং স্টক, এখানে ক্লোজিং স্টক একটা আমরা ট্রেডিং এ এনেছিলাম ক্লোজিং স্টক, কিন্তু আর একটা বলেছিলাম ব্যালেন্স শিটে অ্যাসেটে আসবে কারেন্ট অ্যাসেটস এ। ক্লোজিং স্টক আছে এখানে কত? 30,000 টাকা। ক্লোজিং স্টক চলে আসলো 30,000 টাকা। তারপরে আছে ক্যাশ অ্যাট ব্যাংক, ব্যাংকে টাকা আছে 59,800, 59,800, একটু ভুল বলে দিচ্ছি। আচ্ছা, এবার এটা টোটাল করব। আর আমাদের অ্যাসেট সাইডে আর আমাদের মনে হচ্ছে কোনো আইটেম বাদ রাখছি, যদি রাখি তাহলে পরে ঢুকাবো, আর যদি না থাকে তাহলে আমরা এবার টোটাল বার করবো। টোটাল যদি হয় তাহলে 72,000 প্লাস 76,000 প্লাস 12,800 প্লাস 56,050 প্লাস 30,000 প্লাস 59,800 প্লাস 30 এটা কত বেরোলো? আচ্ছা, তাহলে বেরালো 3,06,650, 3,06,650 টাকা। এবার এটাই যদি লাইবিলিটি সাইড ম্যাচ করে তাহলে আমরা বুঝে যাব আমাদের অঙ্ক একদম অ্যাকুরেট। তাহলে লাইবিলিটিস এর মধ্যে আমাদের ক্যাপিটাল হয়ে গেছে, নেট প্রফিট অ্যাডজাস্ট করে দিয়েছি, ড্রয়িংস হয়ে গেছে। এবার আমাদের আসছে হচ্ছে ক্রেডিটার্স। ক্রেডিটার্স আছে 45,000 টাকা। তাহলে ক্রেডিটার্স আমাদের ক্রেডিটার্স আছে 45,000 টাকা। তারপরে হচ্ছে লোন, লোন আছে 80,000 টাকা। লোন হচ্ছে 80,000 টাকার লোন। আর একটা আছে রিজার্ভ। রিজার্ভকে আমাদেরকে আগে রাখতে হতো, কারণ এই ক্রেডিটার্স কে পরে রাখতে হতো, কারণ ফরম্যাট অনুযায়ী এটা কারেন্ট লাইবিলিটিজ এর মধ্যে পড়ে। তো সেটা তোমরা ঠিক করে নিবা। রিজার্ভ হচ্ছে 33,500, 33,500। এবার আমি টোটাল করে দেখি আমার ম্যাচ করছে কিনা। 1,40,400 প্লাস 45,000 প্লাস 80,000 প্লাস 33,500 এখনো পর্যন্ত ম্যাচ করেনি। কারণ কি, এখনো আমাদের আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো এখানে ঢুকায়নি। আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস গুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু লিখে দিই। কি কি ছিল? প্রথমে ছিল হচ্ছে ওয়েজেস। ওয়েজেস ছিল, ওয়েজেস কত টাকার আউটস্ট্যান্ডিং ছিল? 5,000 টাকা। আর রেন্ট ছিল 3,000 টাকা। রেন্ট ছিল 3,000 টাকা, অর্থাৎ এখনো 8,000 টাকা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়েছিল না। সেই এই 8,000 টাকা এবার অ্যাডজাস্ট হওয়ার পর এবার আমরা ম্যাচ করে দেখব। আরো 8,000, এই যে 3,06,900। পিভিডি যেটা নিউ বেরিয়েছিল ডেটার্স এর উপর ব্যাটে বাদ দিয়ে যেটা বেরাচ্ছে 59,000, তার উপর আমরা পিভিডি বার করব। আমার পিএল এ একটু ভুল হয়ে গেছিল, আমি 30,000 করে দিয়েছিলাম, ওটা হতো 29,050, আর নেট প্রফিট বেরাতো 30,450। ক্যাশ ইন হ্যান্ড আমাদের একটা মিস্টেক বাদ চোখ পড়ে গেছিল ট্রায়াল ব্যালেন্স থেকে, সেটা হচ্ছে 300 টাকার। এখানে 650 হবে না, এখানে হবে 950।
আর এখানে নেট প্রফিটে একটা মিস্টেক্স বার হয়েছিল, যেখানে 450 হবে কেমন করে, পিএলএ যেটা নিউ পিভিডি বেরিয়েছিল, এই যে প্রভিশন ফর ডেটার্স, এটা 29,050 হতো পিএলএ, যেটা আমার 3,000 আমি করেছিলাম, ওটা মিস্টেক্স হয়ে গেছিল। ওখানে পিএলএ হবে 29,050। এই জন্য আমি বলি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুব ভালো মতো দেখো, তাহলে প্রত্যেকটা জায়গা অ্যাকুরেট যদি থাকে তবে ব্যালেন্স শিট কিন্তু ম্যাচ হবে। এই যে দেখলে আমার ব্যালেন্স শিট কিন্তু প্রথমে ম্যাচ হচ্ছিল না, এইবার ব্যালেন্স শিট কিন্তু একদম ইজিলি ম্যাচ হয়ে যাবে। এখানে আমার নেট প্রফিট চেঞ্জ হয়ে গেল, যেটা একদম বইয়ের অ্যান্সার অনুযায়ী 30,450। এইবার আমার এই টোটাল করে আমার এখানে বেরিয়ে যাবে 3,06,950, যেটা আমার বইয়ের অ্যান্সার অনুযায়ী একদম ট্যালি। অর্থাৎ আমার কিন্তু ট্রেডিং এর গ্রস প্রফিট, পিএল এর নেট প্রফিট আর ব্যালেন্স শিট কিন্তু ট্যালি হয়ে গেল, পুরো অঙ্কটা কিন্তু একদম ঠিক। পুরো ফাইনাল অ্যাকাউন্টস ব্যালেন্স শিট সহ যদি করতে হয়, ভালো মতো যদি করতে হয়, তাহলে অবশ্যই তোমরা ইলাস্ট্রেশন 18 দেখবা, বাড়িতে ইলাস্ট্রেশন 18 নিজের মতো করে প্র্যাকটিস করবা। তারপরে যত রকম ইলাস্ট্রেশনের WBHS যেই ধরনের বোর্ডে এক্সামে এসছে, যেই যে অঙ্কগুলো ইলাস্ট্রেশন 18 পর ইলাস্ট্রেশন 19, এই ধরনের অঙ্কগুলো কিন্তু বাড়িতে ভালো মতো যদি তোমরা দেখো, প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পুরো ফাইনাল অ্যাকাউন্ট করতে তোমাদের একদম অসুবিধা হবে না। আর আমি যেভাবে অঙ্ক করালাম, প্রথমে ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্ট গুলো আগে আমরা ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের প্রথমে ট্রায়াল ব্যালেন্সে অ্যামাউন্ট করে দিব, তারপরে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বোথ সাইড দেখে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করবো, তাহলে আমাদের পুরো ফাইনাল অ্যাকাউন্টস কিন্তু অবশ্যই ম্যাচ হতে বাধ্য। পুরো ব্যালেন্স শিটটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে। আর অনুশীলনের অঙ্কগুলো পেতে গেলে অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেলে।